সিঙ্গানিয়া বাড়ির বিশাল ড্রয়িং রুম আজ যেন এক অন্য রূপ ধারণ করেছে। সকাল থেকেই বাড়ির পরিবেশ থমথমে হলেও বাইরে থেকে বোঝার উপায় নেই যে আজ এই পরিবারের অন্দরে এক বিশাল ঝড় বয়ে যেতে চলেছে। দেওয়াল জুড়ে সুন্দর কারুকাজ, দামি ঝাড়বাতির আলোয় পুরো ঘর আলোকিত। অর্জুনের দাদি, যিনি পরিবারের মুরুব্বে, তিনি আজ বেশ ব্যস্ত। তার মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ কাজ করছে। তিনি বিশ্বাস করেন আজ সত্য সামনে আসবে এবং তার নাতনি অনু অর্থাৎ প্রিয়া নির্দোষ প্রমাণিত হবে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিঁদুরের মন্য ধারাবাহিক নাটকের ১৬৬তম পর্বের খুব সুন্দর একটি এক্সপেনশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলে মিলে যখন ড্রয়িং রুমে সাজসজ্জা এবং প্রস্তুতির কাজ তদারকি করছিল, ঠিক তখনই অর্জুনের দাদি একটি দামি গহনার বাক্স নিয়ে এগিয়ে এলেন। তার মুখে এক স্নিগ্ধ হাসি। তিনি বাক্সটি খুলে ধরলেন, যার ভেতরে চকচক করছে হীরের নেকলেস। তিনি প্রিয়ার দিকে তাকিয়ে বললেন, এটা আমার তরফ থেকে আমার নাতনি অনুর জন্য একটা ছোট উপহার। আমি চাই আজ যখন রিপোর্ট আসবে তখন আমার অনুকে যেন দেখতে রাজকন্যার মতো লাগে। প্রিয়া মনে মনে হাসল। তার ছলনা যে দাদিকে পুরোপুরি অন্ধ করে রেখেছে তা সে বেশ বুঝতে পারছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামতে নামতে মিষ্টি অর্থাৎ আসল অনু এই দৃশ্য দেখে ফেলে। মিষ্টির ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এসে বলল, বাহ দাদিমা, আপনারা তো বেশ উৎসবের আয়োজন করছেন, কিন্তু এসব কি করছেন আপনারা? আজ তো ডাক্তার আসার কথা ডিএনএ টেস্টের জন্য, আর আপনারা এখানে গহনা আর সাজসজ্জা নিয়ে ব্যস্ত। মুষ্টির এই কথায় যশোদা, যে কিনা সবসময় প্রিয়ার পক্ষে নেয় এবং মিষ্টিকে সহ্য করতে পারে না, সে জ্বলে উঠল। যশোদা বাঁকা চোখে মিষ্টির দিকে তাকিয়ে বলল, মিষ্টি, তুমিও বরং এইসব কসমেটিক্স আর গহনাগুলো ভালো করে দেখে নাও, গায়ে মেখে নাও, কারণ রিপোর্ট আসার পর তো তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তখন হয়তো জীবনে আর কোনোদিন এত দামি জিনিস চোখেও দেখবে না। যশোদার এই অপমানজনক কথায় বাড়ির অন্যরা মিটিমিটি হাসতে লাগল, কিন্তু মিষ্টি দমে যাওয়ার পাত্রী নয়। সে মাথা উঁচু করে যশোদার চোখের দিকে তাকিয়ে বলল, চাচি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তো টেস্ট করাবই, কিন্তু আমার একটা শর্ত আছে। আজ এই ডিএনএ টেস্টের পর যদি প্রমাণ হয় যে আমি এই বাড়ির আসল মেয়ে, তাহলে আমাকে আমার হকের অধিকার আর সম্মান দুটোই ফিরিয়ে দিতে হবে। প্রিয়া তখন মনে মনে ভাবল, তার পরিকল্পনা তো তৈরিই আছে। তাই সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে, যেন সে কত বড় দয়াবান, এমন ভাব নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, যে কেউ টেস্টের জন্য আসতে পারে। আমার নানির কাছে তো টাকার কোনো অভাব নেই। তিনি চাইলে সারা শহরের ডিএনএ টেস্ট করাতে পারেন। অর্জুনের দাদি তখন প্রিয়াকে থামিয়ে দিয়ে বললেন, অনু, মা আমার, তুমি কেন ওর কথায় কান দিচ্ছ? এসব কিছু তো আমি তোমার মঙ্গলের জন্যই করছি। আর মিষ্টির কথা ভেবো না। ও যা চাইছে সেটাকে আমি দান হিসেবেই দেখছি। গরিবদের দান করলে তো পুণ্যই হয়, তাই না? দাদির এই গরিব এবং দান শব্দটা মিষ্টির বুকে তীরের মতো বিঁধল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে হাসল। বলল, দাদিমা, আপনি আমাকে যাই বলুন, আমি আপনার কথাকে আশীর্বাদ হিসেবেই মেনে নিলাম, কারণ সত্য তো আজ সামনে আসবেই। ড্রয়িং রুমের এক কোণে তখন মিষ্টি এবং প্রীতি বসে অপেক্ষা করছিল ডাক্তারের জন্য। কিছুক্ষণের মধ্যেই অর্জুন সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। অর্জুনকে দেখেই মিষ্টির চোখ চকচক করে উঠল। গতকালই সে তার লম্বা চুলগুলো কেটে ছোট করেছে, একটা নতুন লুক নিয়েছে শুধুমাত্র অর্জুনের নজর কাড়ার জন্য। মিষ্টি ভাবল, অর্জুন নিশ্চয়ই তার এই পরিবর্তনের প্রশংসা করবে। মিষ্টি অর্জুনের সামনে গিয়ে দাঁড়ালো, তার চুলে হাত বুলিয়ে একটু এদিক ওদিক করল, যাতে অর্জুনের নজরে পড়ে। মিষ্টি মনে মনে বলল, অর্জুন, প্লিজ একবার তাকাও, আমি কি একটু অন্যরকম লাগছে না আজ? কিন্তু অর্জুন তখন চিন্তিত। ডিএনএ টেস্ট এবং বাড়ির পরিস্থিতি নিয়ে তার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে মিষ্টির দিকে তাকালো ঠিকই, কিন্তু তার চুলের পরিবর্তনটা লক্ষ্যই করল না। সে খুব সাধারণ গলায় বলল, মিষ্টি, ডাক্তার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তোমরা তৈরি থেকো। মিষ্টির বুকটা যেন ভেঙে গেল। সে এত আশা নিয়ে চুল কাটল, আর অর্জুন সেটা খেয়ালই করল না। রাগে এবং অভিমানে মিষ্টির চোখ ঝলঝল করে উঠল। সে বিড়বিড় করে বলল, আমি আমার এত শখের চুল কেটে ফেললাম, আর এই মানুষটা এক নজর ভালো করে দেখলো না। কি পাথর একটা মানুষ! মিষ্টির এই ছোট অভিমান আর অর্জুনের উদাসীনতা গল্পের মাঝে মিষ্টি রোমান্টিক আবহের সৃষ্টি করল, যদিও আসন্ন ঝড়ের পূর্বাভাস তখনও কাটেনি। অবশেষে ডাক্তার এবং তার টিম বাড়িতে এসে পৌঁছালো। বাড়ির সদর দরজা দিয়ে ডাক্তার প্রবেশ করতেই সকলের মধ্যে এক টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ল। ডিএনএ টেস্টের কিট হাতে ডাক্তারকে দেখে প্রিয়ার বুকের ধুকপুক করে বাড়ার কথা ছিল, কিন্তু সে
অদ্ভুতভাবে শান্ত, কারণ তার মাথায় চলছে এক শয়তানি বুদ্ধি। ডাক্তার সোফায় বসে তার সরঞ্জাম বের করতে শুরু করলেন। তিনি সিরিঞ্জ বের করে বললেন, মিস প্রিয়া এবং মিস মিষ্টি, আপনারা দয়া করে এগিয়ে আসুন, আমাকে আপনাদের দুজনের রক্তের নমুনা নিতে হবে। রক্তের কথা শুনেই প্রিয়া তার অভিনয়ের ঝুড়ি খুলে বসল। সে হঠাৎ করে কপালে হাত দিয়ে সোফায় বসে পড়ল। মুখটা করুণ করে দাদির দিকে তাকিয়ে বলল, দাদিমা, আমার শরীরটা সকাল থেকে কেমন যেন খারাপ লাগছে, মাথাটা ঘুরছে। আমি যদি এখন রক্ত দিই তাহলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে, আমি হয়তো অজ্ঞান হয়ে যাব, তখন কি হবে দাদিমা? প্রিয়ার এই নাটক দেখে দাদি চিন্তিত হয়ে পড়লেন। তিনি ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ডাক্তারবাবু, দেখছেন তো আমার নাতনির শরীরটা ভালো নেই, রক্ত নেওয়া ছাড়া কি অন্য কোনো উপায় নেই? ডাক্তার কিছু বলার আগে অর্জুন এগিয়ে এলো। সে প্রিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, প্রিয়া, তুমি একদম চিন্তা করো না। আধুনিক বিজ্ঞানে ডিএনএ টেস্টের জন্য শুধু রক্তই একমাত্র মাধ্যম নয়, মানুষের চুল দিয়েও ডিএনএ টেস্ট করা সম্ভব এবং সেটা সমানভাবেই কার্যকর। অর্জুনের মুখে চুল শব্দটা শুনে প্রিয়ার মনে মনে লাড্ডু ফুটল। সে তো এটাই চেয়েছিল, তার পুরো পরিকল্পনাটাই ছিল চুলের ওপর ভিত্তি করে। বাইরে সে ভান পড়ল যেন সে কিছুটা আশ্বস্ত হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে সে শয়তানি হাসি হাসল। সে মনে মনে বলল, অর্জুন, তুমি ভাবছো তুমি আমাকে সাহায্য করছো, কিন্তু আসলে তুমি আমার ফাঁদে পা দিয়েছ। আমি তো এটাই চেয়েছিলাম যে রক্ত না নিয়ে চুল নেওয়া হোক। ডাক্তার অর্জুনের কথায় সম্মতি জানালেন। তিনি বললেন, হ্যাঁ মিস্টার অর্জুন ঠিকই বলেছেন, আমরা চুলের ফলিকেল থেকে ডিএনএ স্যাম্পল নিতে পারি। তাহলে মিস প্রিয়া এবং মিস মিষ্টি, আপনারা আপনাদের চুলের স্যাম্পল দেওয়ার জন্য প্রস্তুত হন। ডাক্তার প্রথমে মিষ্টির কাছে গেলেন। মিষ্টি কোনো দ্বিধা ছাড়াই তার চুলের কিছুটা অংশ কাটতে দিল। এরপর ডাক্তার প্রিয়ার দিকে এগিয়ে গেলেন। প্রিয়া খুব সাবধানে মাথাটা এগিয়ে দিল। ডাক্তার তার কাঁচি দিয়ে প্রিয়ার মাথার পেছনের অংশ থেকে কিছুটা চুল কেটে নিলেন। সবাই যখন এই দৃশ্য দেখছিল তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আসলে কি ঘটেছিল। প্রিয়া জানতো যে রক্ত দিলে সে ধরা পড়ে যাবে, কারণ তার ডিএনএ কখনোই সিঙ্গানিয়া পরিবারের সাথে মিলবে না। তাই সে আগে থেকেই এক গভীর ষড়যন্ত্র করেছিল। কিছুক্ষণ আগের দৃশ্যে ফিরে যাওয়া যাক। মিষ্টি যখন তার চুল কেটে পার্লারে ফেলে রেখেছিল বা ডাস্টবিনে ফেলে রেখেছিল, প্রিয়া খুব গোপনে সেই চুলগুলো সংগ্রহ করে নিয়েছিল। সে জানতো মিষ্টি এই বাড়ির আসল মেয়ে, তাই মিষ্টির ডিএনএ পজিটিভ আসবে। প্রিয়া নিজের ঘরে বসে মিষ্টির সেই কাটা চুলগুলো খুব নিপুণভাবে গ্লু বা আঠা দিয়ে নিজের আসল চুলের গোড়ার সাথে লাগিয়ে নিয়েছিল। এটা এমনভাবে করা হয়েছিল যে খালি চোখে দেখে বোঝার উপায় নেই যে ওটা আলগা চুল। বর্তমানে ফিরে এসে ডাক্তার যখন প্রিয়ার সেই লাগানো চুলটাই কাটলেন, প্রিয়া মনে মনে বিজয় উল্লাস করল। সে ভাবল, ব্যাস, কাজ শেষ। এখন ডাক্তার আমার মাথা থেকে যে চুলটা নিল সেটা আসলে মিষ্টিরই চুল, অর্থাৎ রিপোর্টে আসবে যে আমি এই বাড়ির নাতনি। আর মিষ্টির চুল তো মিষ্টিরই, তাই ওর রিপোর্টও পজিটিভ আসবে। কিন্তু আমি যেহেতু আগে থেকে দাবি করে বসে আছি, তাই আমি জিতে যাব আর মিষ্টিকে জালিয়াত প্রমাণ করব। ডাক্তার স্যাম্পলগুলো খুব সাবধানে খামে ভরে নিলেন এবং বললেন, আমি ল্যাবে গিয়ে পরীক্ষা শুরু করব, কালকের মধ্যেই রিপোর্ট চলে আসবে। ডাক্তার চলে যাওয়ার পর প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডাক্তার চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ কিছুটা হালকা হলো। প্রিয়া তার অভিনয় চালিয়ে যেতে চাইল। সে সকলের সামনে এসে বলল, আজ আমি খুব খুশি। আমার মনে হচ্ছে যেন আজই আমার বিজয় নিশ্চিত হয়ে গেছে। এই খুশিতে আমি নাচতে চাই। মিষ্টি, কল্পনা এবং অর্জুনের বোন সবাই মিলে ড্রয়িং রুমে গানের তারে নাচতে শুরু করলো। দাদিও তাদের সাথে যোগ দিলেন। গানের আওয়াজ আর নাচের ছন্দে পুরো ঘর মেতে উঠল। প্রিয়া ইচ্ছেকৃতভাবে মিষ্টির হাত ধরে টেনে নিয়ে গেল নাচের ফ্লোরে। তার উদ্দেশ্য ছিল মিষ্টিকে অপমান করা বা নিজের আধিপত্য দেখানো। কিন্তু প্রিয়া ভুলে গেছিল যে তার মাথায় লাগানো নকল চুলগুলো খুব একটা মজবুতভাবে আটকানো নেই। নাচের তালে তালে প্রিয়ার মাথা এদিক ওদিক দুলছিল। হঠাৎ এক ঝটকায় প্রিয়া অনুভব করল যে তার সেই নকল চুলের অংশটি আলগা হয়ে খুলে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। মিষ্টি তখন প্রিয়ার হাত ধরে বন বন করে ঘুরছিল। প্রিয়ার হৃদস্পন্দন বেড়ে গেল। সে বুঝতে পারল আর এক মুহূর্ত যদি সে নাচে তাহলে সবার সামনে তার নকল চুলের গোছাটা মাটিতে পড়ে যাবে এবং তার চুরির ঘটনা সবার সামনে ফাঁস হয়ে যাবে। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। যশোদা, বাবলু আঙ্কেল এবং বাড়ির সবাই গোল হয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। যশোদা প্রিয়াকে উদ্দেশ্য করে বলছিল, নাচ অনু, আজ মন খুলে নাচ, কাল তো ওই নকল মেয়েটার গাল লাল করে দেবো থাপড় মেলে। বাবলু আঙ্কেলও যোগ দিলেন, আমি তো ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এসবের মাঝেই প্রিয়া বুঝতে পারল বিপদ সন্নিকটে। সে ঝট করে মিষ্টির হাত ছেড়ে দিল। হাত দিয়ে মিলের মাথাটা চেপে ধরে বলল, উফ, আমার মাথাটা প্রচন্ড ঘুরছে, মনে হয় প্রেশারটা কমে গেছে। মিষ্টি অবাক হয়ে বলল, কি হলো, এখনই তো বেশ নাচছিলে। প্রিয়া আর কোনো কথার উত্তর না দিয়ে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। সে জানে এখন যদি কেউ তার চুলের দিকে তাকায় তাহলে আলগা হয়ে ঝুলে থাকা অংশটি দেখে ফেলবে। প্রিয়া নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত হাতে তার চুলের সেই আলগা অংশটা ঠিক করতে লাগলো। তার হাত কাঁপছিল। সে বিড়বিড় করে বলল, হে ভগবান, আজ কি সর্বনাশটাই না হতে যাচ্ছিল। আর একটু হলে সবার সামনে আমার আসল রূপ বেরিয়ে আসতো। এই চুল যদি পড়ে যেত তাহলে ডিএনএ রিপোর্টের আগেই আমি ধরা পড়ে যেতাম। সে যখন চুল ঠিক
ঠিক করছিল, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। অর্জুনের দাদি বাইরে থেকে ডাকলেন, অনু, মা, তুমি ঠিক আছো তো? প্রিয়া চমকে উঠল। সে তাড়াতাড়ি চুলগুলো কোনো রকম গুছিয়ে ওড়না দিয়ে মাথা ঢেকে নিল। তারপর দরজা খুলল। দাদি উদ্বিগ্ন মুখে ভেতরে ঢুকলেন। কি হয়েছে মা, হঠাৎ চলে এলি যে? প্রিয়া সাথে সাথে তার শয়তানি বুদ্ধি খাটিয়ে একটা নতুন নাটক শুরু করলো। সে দাদির হাত ধরে বলল, দাদিমা, আসলে আমার শরীরটা খারাপ লাগছিল ঠিকই, কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে শান্তি নেই। এত ঝামেলা, এত অশান্তি। আমার মনে হয় আমাদের মাতারানীর একটা বিশেষ পূজা করা উচিত। আমি যদি একটা কঠিন ব্রত বা পূজা রাখি, তাহলে হয়তো ভগবান আমাদের উপর প্রসন্ন হবেন এবং সত্যটা সবাই